আমার মনে কষ্ট শুধু একটা, যে আমার 3টা সন্তান, আমি খুব কষ্টে জীবনযাপন করি। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান। আর শোক নয়, গণতন্ত্রের বিজয় রচনার ডাক। ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সহায়তা দেবে বিএনপি। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। আর শোক গাথা বা শোক সমাবেশ নয়, আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। প্রথমবার জনপরিসরে বুদ্ধিদীপ্ত বক্তব্যে নজর কাড়লেন জাইমুর রহমান। বললেন বিরোধী মতের প্রতি সহনশীলতার কথা, জোর দিলেন দেশের উন্নয়ন প্রগতির স্বার্থে নারী অধিকারে। আমরা সবাই একরকম নয়, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এনআইডি মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে জামাত। ইসিতে বিএনপির অভিযোগ, ব্যালট পরিবর্তনের তাগিদ। ঢাকায় ভোটার স্থানান্তরে জড়িতদের তালিকা চান মির্জা ফখরুল। একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ জামায়াতের। আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ। প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের সাক্ষাৎ। লুট অস্ত্র নির্বাচনে ব্যবহারের সংখ্যা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ। দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ভোটের প্রত্যাশা। জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে মব বলা নিয়ে সতর্ক করলেন চিফ প্রসিকিউটর। হুমকি আখ্যা রাজনীতিকদের। আইনের শাসন প্রতিষ্ঠায় 5-10 বছর লাগবে, মন্তব্য আসিফ নজরুলের। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যের কষ্টের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বললেন আর শোক গাথা নয়, নিরাপদ বাংলাদেশ গড়ে গণতান্ত্রিক মানুষের বিজয় গাথা রচনা করতে হবে। সরকার গঠন করলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। যাদের আপসহীন লড়াই আর রক্তস্রোতে ভেসে গেছে স্বৈরাচার, সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মতবিনিময় সভার। যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত আমার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের আয়োজনে দর্শক সারিতে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে কিছু সময় পরপরই তারেক রহমান কাছে ডেকে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের কয়েকজনের সঙ্গে একান্তে কথাও বলেন। তারেক রহমান বলেন আর শোক সভা বা শোক গাথা নয়, নিরাপদ বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক মানুষের বিজয় গাথা রচনা করতে হবে। সেজন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারম্যান স্মরণ করিয়ে দেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, 2024-এর আন্দোলন ছিল অধিকার হারা মানুষের গণ আন্দোলন। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, 1,500-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। আপনাদের কারণেই, আপনাদের সাহসী ভূমিকার কারণেই যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয়, বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর শোক গাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান জানান, সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খুলে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের দেখভালের ব্যবস্থা করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা
এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন, এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন, ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। এজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। জুলাই আন্দোলনে হতাহতদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই প্রতিশ্রুতি বিএনপি পূরণ করবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 17 বছর পর দেশে ফিরে জনপরিসরে প্রথম অনুষ্ঠানেই নজর কাড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতি গঠনে নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা সভায় তিনি বললেন, ভিন্ন মতের হলেও একসঙ্গে বসে আলোচনা করাই গণতন্ত্র। তার মতে নারীদের সরিয়ে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। জনপরিসরে প্রথম অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বৃহস্পতিবার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে নজর কাড়েন বেগম খালেদা জিয়ার নাতনি। একজন আইনজীবী, তিনি ব্রিটেনে আইন চর্চা। দেশের মাটিতে প্রথম বক্তব্যে গণতন্ত্র নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন জাইমা রহমান। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই একরকম নয়। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। দেশের নারী সমাজের অগ্রগতিতে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তারেক রহমানের কন্যা। বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের সরিয়ে রাখলে হবে না কাঙ্ক্ষিত অগ্রগতি। My grandfather, President Ziaur Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. Under his leadership, the expansion of the garment sector meant millions of women entered formal work for the first time, gaining independence and income. নীতি আলোচনায় শুধু রাজনীতি নয়, মুক্তবাজার অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধুমাত্র রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে হবে না, আপনাকে অর্থনীতিকে যদি ডেমোক্রেটাইজেশন করতে না পারেন, গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। পরে প্রশ্নোত্তর পর্বে দেশের প্রতিটি সেক্টরে নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ দেন জাইমা রহমান। নারী হোক, না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী আপিল শুনানি সহ সার্বিক বিষয়ে এনসিপির অবস্থান নিয়ে কথা বলছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যেই সিদ্ধান্ত সেটা আমরা জানাবো এবং আমাদের পক্ষ থেকে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা যেটা গতকালও বলেছিলাম, আমরা রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করব। একই সাথে আমাদের আইনি লড়াই, রাজপথের লড়াই এবং আমাদের যে স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা মনে করি আজকে, আমরা এর আগেও পদত্যাগ দাবি করা হয়েছিল এনসিপির পক্ষ থেকে, তবে আজকে এবং এই পুরো প্রক্রিয়াটা যেভাবে সম্পন্ন হয়েছে, যেভাবে আইন এবং সংবিধান বহির্ভূতভাবে, আরপিও বহির্ভূতভাবে প্রার্থীদেরকে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদেরকে যেভাবে বৈধতা দেওয়া হয়েছে, তারপরে আমরা মনে করি যে নির্বাচন কমিশন তার প্রতি যেই কনফিডেন্স সেটা হারিয়েছে। এবং এর বাইরে আরেকটা বিষয় আমি বলতে চাই যে এখনো আমরা অনেক প্রার্থীর এই বিষয়গুলো তো আসলে গোপন থাকে, অনেকেরই দ্বৈত নাগরিকত্ব থাকে কিন্তু সেটা গোপন থাকে, সেটা বের হওয়া একটা ব্যাপার। তা আমরা এখনো অনেক প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পাচ্ছি। যেমন ঢাকা 11 আসনে সাবেক কমিশনার এম এ কাইয়ুম, ওনার দ্বৈত নাগরিকত্বের প্রমাণ আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্নভাবে দেখতে পেলাম।
এবং সিরাজগঞ্জ 6 আসনে আমরা দেখতে পেয়েছি এবং আরো কয়েকটা আসনে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা মনে করি যে নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে যিনি নির্বাচন করছেন তিনি দেশের নাগরিক কিনা, অথবা যে প্রার্থী দ্বৈত নাগরিকত্বের অভিযোগে অভিযুক্ত তার দায়িত্ব এটা প্রমাণ করা যে তিনি বাংলাদেশের নাগরিক, একক দেশের এককভাবে বাংলাদেশের নাগরিক কিনা। অথচ আমরা দেখলাম যে অভিযোগ করছে তাকে বলা হচ্ছে আপনি এসব প্রমাণ করেন যে সে নাগরিক কিনা। এটা অত্যন্ত এক ধরনের নন প্রফেশনাল এবং এক ধরনের আমরা আজকে একটা প্রবণতা দেখেছি নির্বাচন কমিশনারদের মধ্যে যে তারাই যেন দ্বৈত নাগরিকদের, ঋণ খেলাপিদের কোনো না কোনো উপায়ে পার করে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এই যে আমাদের নির্বাচনী আপিল শুনানি সহ সার্বিক বিষয়ে এনসিপির অবস্থান নিয়ে কথা বলছিলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি তার বক্তব্যে সংযুক্ত ছিলাম। বিদেশি পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, একটি দলকে বিশেষ সুবিধা দিতেই ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন, জামায়াত তাদের মনোনীত প্রার্থীদের জেতাতে অনৈতিক কৌশল অবলম্বন করছে, যা আচরণবিধির লঙ্ঘন। এদিকে 3 দফা দাবিতে ইসির সামনে সকাল থেকে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। রোববার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনে আসে 5 সদস্যের প্রতিনিধি দল। পরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন তারা। 1 ঘন্টার বেশি সময় বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনালি অফেন্স। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, প্রার্থীদের জেতাতে নানা অনৈতিক কৌশল অবলম্বন করছে জামাত। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। পরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন ছাত্রদলের সভাপতি সহ 5 নেতা। এর আগে সকাল থেকে 3 দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এদিন নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে শুরু হয় শেষ দিনের আপিল শুনানি। প্রায় 500 কোটি টাকার ঋণ খেলাপি থাকলেও আইনের ফাঁকে বেরিয়ে পড়েন বগুড়া 1 আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম। নিজ দলের প্রার্থীর করা আপিল শুনানিতে এসে তুলে নিলে বগুড়া 1 আসনের প্রার্থীর প্রার্থিতা বহাল রাখে ইসি। শেষ দিনের শুনানিতে বেশিরভাগ আপিল টিকে যায়, তবে প্রার্থিতা ফিরে না পেয়ে ইসির প্রতি ক্ষোভ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান কেউ কেউ। আলহাজ আলমগীর সাহেবের বিএনপির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমাদের 1% ভোটের যারা স্বাক্ষর দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। বিবেচনা না নিয়ে ওনারা আমাদের আপিলটাকে নামঞ্জুর করেছেন। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল করে 645 জন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা দেখলাম যে আসলে পক্ষে বিপক্ষে কিন্তু একটু আগে এনসিপিও কিন্তু তাদের অবস্থান ব্যাখ্যা করলো। সেক্ষেত্রে এখন বিএনপি আসলে কি বলছে? খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার আপনি বলেছেন যে এতদিন পর মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কেন্দ্রিক সমস্ত দলগুলো যাচ্ছে। এবং আজকের যে সারাদিনের কথাবার্তা যদি আমরা রাজনৈতিক দলগুলোর খেয়াল করি, বিএনপি গেল এবং বিএনপি কিন্তু 3-4টা অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতিত্ব করছে। তিনি 3টে স্পেসিফিক বক্তব্য বলেছেন। এরপরে কিন্তু আবার জামায়াতের যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানেও কিন্তু নির্বাচন কমিশন কেন্দ্রিক তারা বক্তব্য দিয়েছেন। এবং একই সঙ্গে একটু আগে আপনি যেটি বলছিলেন যে এনসিপির যে মুখপাত্র, যে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র সজীব ভুঁইয়া, তিনিও কিন্তু নির্বাচন কমিশন যে পক্ষপাতমূলক আচরণ করছে, তারা আপিল শুনানির ক্ষেত্রে অনেক কিছুই তাদের মন মতো হচ্ছে না কিংবা নিয়ম কানুন মেনে হচ্ছে না, সেই বিষয়গুলো কিন্তু
বলছেন। আমরা কিন্তু একটু দেখে আসতে পারি যে হচ্ছে নির্বাচন কমিশনে যে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন, তিনি মূলত নির্বাচন কমিশনের কাছে 3টি মোটা দাগে অভিযোগ করেছেন যে নির্বাচনী কর্মকর্তারা একটি দলের বিরুদ্ধে অভিযোগ করছেন। এটা কিন্তু খুব গুরুতর একটি অভিযোগ এবং একই সাথে বলছেন যেই কর্মকর্তাদের কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগটা কি আসলে? তাদের বিরুদ্ধে অভিযোগ যে সমস্ত বলা হচ্ছে যে যখন আপিল শুনানি হচ্ছে, আপিল শুনানির সময় হয়তো যে কাজটা হয়তো নির্বাচন জামায়াতের বিএনপির ভাষায় জামায়াতের বিপক্ষে যাওয়ার কথা, হয়তো নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন এটা খুব অল্প ত্রুটি বা এটা না ধরলেও চলে, ওই ধরনের ব্যাপারগুলো আছে, মানে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং পরের জায়গায় দেখেন যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, এবং এখন পর্যন্ত জামায়াতের কিন্তু ধরেন যে হচ্ছে যে ব্যাপারটা বলা হচ্ছে যে 21-20 তারিখের পরে হচ্ছে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে, কিন্তু বিএনপির বক্তব্য হচ্ছে এখনই জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং একই সঙ্গে আরেকটা গুরুতর অভিযোগ যেটা যে তারা ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করছেন এবং তাদের বিকাশ নাম্বার যে ওয়ালেটগুলোতে আমরা আসলে টাকা পয়সা লেনদেন করা হয়। কি বলছে এটির ক্ষেত্রে তারা তাদের মধ্যে কি উদ্দেশ্য পাচ্ছে আর কি? তাদের যে বক্তব্য সে উদ্দেশ্যের মধ্যে বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামী একটা ভোট ম্যানিপুলেট করার জন্য, ভোটারদেরকে ম্যানিপুলেট করার জন্য, তাদের ভাগে আনার জন্য এক ধরনের তৎপরতা চালাচ্ছে, যেটা আসলে আচরণবিধির লঙ্ঘন, এবং এই নিয়ে যাতে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেয়। সেক্ষেত্রে শাফি, জামাতও তো প্রতিপক্ষ নিয়ে আসলে তারাও এটার ব্যাখ্যা দিচ্ছে এবং সবশেষ যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন, সেক্ষেত্রে তাদের বক্তব্য কি? তাদের একটা বক্তব্য আছে এবং যে নির্বাচনী লেভেল ফিল্ড নিশ্চিতের কথা কিন্তু জামায়াতের নেতারা খুব জোর দিয়ে বলছেন, এবং আপনি যেটি বলছেন যে যমুনায় সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, এবং এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় যায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ 4 সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে বসে সন্ধ্যা 6:30টায়। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। তিনি অভিযোগ করেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। বলেন নির্বাচনে অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে, একই সঙ্গে অনেক ডিসি এসপি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি, আর দুজন আইনযুক্তের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকেই ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামায়াত। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে শাফি, আমরা দেখা হওয়ার পরের যে বক্তব্য সেটিও শুনছিলাম, সেক্ষেত্রে জামাত আসলে পাল্টা বক্তব্য বলা যায়, সেই ক্ষেত্রে তারা আসলে কি তুলে ধরলো? জামাতের বক্তব্য কিন্তু যে নায়েবে আমির যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার বক্তব্য কিন্তু স্পেসিফিকলি তিনি বলেছেন যে এখন যে বিএনপির চেয়ারম্যান আছেন তারেক রহমান, তিনি আসার পর থেকেই যে সিকিউরিটি নিয়ে যাচ্ছেন এটা কিন্তু স্পষ্টভাবে ওনাকেই মিন করেছেন, কিন্তু এখন কিন্তু তিনি সেই কাজটি করছেন না। প্রথম কয়েকদিন ছিলেন এবং বাড়তি যে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেই প্রথম কয়েকদিনের কথাই কিন্তু তিনি হয়তো মিন করেছেন। এবং এখানে আমরা বেশ কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রবেশ চায় না জামায়াত। এইটা আসলে তারা কি মিন করতে চায় যে একটা ভোট কেন্দ্রের আশেপাশে থাকবে, বাইরে থাকবে, ভিতরে যাবে না।
এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হতে পারে, কারণ ভিতরে কি তাহলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকবে, অর্থাৎ ভিতরে গিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে তাদের মতো করে কাজ করবে আর বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিবে, এই ধরনের কিনা সেটা একটা প্রশ্ন থাকে। আরেকটি বলেছেন যে একটি দল নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছে, অভিযোগ জামায়াতের, সেটি কিন্তু স্পষ্ট, কারণ আজকে বিকেলবেলায় যেহেতু বিএনপির সেক্রেটারি জেনারেল, বিএনপির মহাসচিব তিনি নির্বাচন কমিশনে গিয়েছেন এবং তাদের কিছু অভিযোগ জানিয়ে এসেছেন, এবং একই সঙ্গে তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছে তাদের 3 দফা দাবিতে, এই বিষয়গুলো নিয়ে আসলে জামায়াতের একটা উদ্বেগ। তবে সবচেয়ে বড় যেই ব্যাপারটা যে এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনমুখী যে ব্যাপার ছিল, তবে এখানে আপনি একটা প্রশ্ন আপনাকে রাখতে পারি যে সবাই যখন এখন তো হচ্ছে সব কিছু নির্বাচন কমিশনের অধীনে চলে, বা আইন শৃঙ্খলা থেকে শুরু করে যত অভিযোগ আপত্তি আপনার থাকবে সবাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে যাবে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু জামায়াতের নেতারা বলছেন প্রধান উপদেষ্টার বাসভবন থেকে বের হয়ে, এটা একটা এবং সবশেষে একটু আগে আমরা সংবাদ সম্মেলন বলতে পারি বা প্রশ্নোত্তর পর্বে যেটা যুক্ত ছিলাম, এনসিপিও কিন্তু ঠিক একইভাবে নির্বাচন কমিশনকেই দোষারোপ করছে, এবং নির্বাচন কমিশনকে শুধু দোষারোপই করছে না, তারা এখানে 3টা পয়েন্ট বলেছে। একটা হলো যে তারা আইনি প্রক্রিয়ার মধ্যে যাবে, যে নির্বাচন কমিশন এখনকার যে প্রক্রিয়ায় যাচ্ছে কাজকর্ম করছে এটা যদি তাদের কাছে মনে হয় যে এটা সঠিক নয় তাহলে তারা আইনি প্রক্রিয়ায় যাবে, একই সঙ্গে তারা রাজপথে আন্দোলন করবে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তারা ঠিকঠাক করছে না, এবং তৃতীয়ত বলছে যে তারা একটা উপদেষ্টা কমিটি নিয়োগ করবে, কনসালটেশন করবে এবং সবাইকে নিয়ে এটা কিভাবে উতরানো যায়। আসলে শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন নিয়ে বা নির্বাচন ব্যবস্থা নিয়ে সরকারের পদক্ষেপ, একই সাথে দলগুলোর প্রতিক্রিয়ার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। এদিকে 10 দলীয় জোটে ফেরার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইসলামী আন্দোলন। এরপরই জামায়াতে ইসলামী জানিয়েছে 2-1 দিনের মধ্যেই তাদের ফাঁকা রাখা 47 আসনে প্রার্থী দেবেন তারা। এদিকে জোট থেকে পাওয়া 30টি আসনের মধ্যে 27টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। নানা নাটকীয়তার মধ্যে দিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। ইসলামী আন্দোলন জোটে ফিরবে কিনা এ নিয়ে নানা আলোচনা থাকলেও সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে দলটির সাংগঠনিক সম্পাদক ইফতেখার তারিক সাফ জানিয়ে দেন ফেরার আর কোনো সম্ভাবনা নেই। প্রত্যাহারের পরে আমরা আমাদের আসনে হাত পাখা নিয়ে নির্বাচন করব, সেখানে কোনো সমঝোতা দিয়ে আবারও এই জাতীয় কোনো কূপে পা দেওয়ার ইচ্ছা আমাদের নাই। প্রস্তুতি নেওয়ার পর এবং পর্যালোচনা করার পর মতামত নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, অতএব আমি আর কোনো সম্ভাবনা দেখি না। এরপরেই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের জানান 2-1 দিনের মধ্যেই ফাঁকা রাখা 47টি আসনে প্রার্থী দেবে 10 দলীয় জোট। চূড়ান্তভাবে যে আসনগুলো আনডিসাইডেড ছিল সেটা আজকে অথবা কালকের মধ্যে আমরা জানাবো, যেহেতু 20 তারিখ হচ্ছে উইথড্রয়ালের শেষ তারিখ, এর মধ্যে সিদ্ধান্ত হবে, আপনারা জানবেন যথাসময়। এদিকে 10 দলীয় জোট থেকে এনসিপির পাওয়া 30টি আসনের মধ্যে 27টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 এবং সার্জিস আলমকে পঞ্চগড় 1 আসনের প্রার্থী করা হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। নারায়ণগঞ্জে ভাসমান ড্রামের ভেতর মিলল যুবকের লাশ। দায়িত্বে থাকা 1.5 লাখ পুলিশ সদস্য অনৈতিক সুবিধা পরিহার করে পেশাদারিত্বের পরিচয় দিলে দেশের ইতিহাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে নিরপেক্ষ। 41তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, পুলিশের লুট অস্ত্র নির্বাচনে ব্যবহারের সুযোগ নেই। দীপ্ত পদচারণা আর চোখে অদম্য আত্মবিশ্বাস, শৃঙ্খলা সাহসের ছন্দে মুখর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ড। বিসিএস পুলিশ প্রশাসনের 41তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে দায়িত্ববোধ, নেতৃত্ব আর দেশ সেবার অঙ্গীকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিবাদন গ্রহণ শেষে বক্তব্য রাখেন তিনি। বলেন, পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে দেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। আমি আশা করি আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। কোনো প্রার্থী বা এজেন্টের নিকটে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। পরে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হওয়ার আশঙ্কা নেই। প্রতিবেশী দেশের সীমান্ত থেকে আসা অস্ত্র উদ্ধার করা হচ্ছে। আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখন উদ্ধার করা সম্ভব হয় না, বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। জঙ্গি ও চরমপন্থী আগের তুলনায় অনেক কমেছে জানিয়ে বলেন, ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তবে তারা অন্যান্য দেশে অবস্থান করছে, তাদের ফেরত এনে আইনের মুখোমুখি করা হবে। এই জঙ্গিগুলিরে আমরা অন্যান্য দেশে যারা আশ্রয় নিচ্ছে তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি এই দেশে এবং আইনের আওতায় আনতে পারি, এইটা আমরা ব্যবস্থা করতেছি। 2025 সালের 15 ফেব্রুয়ারি শুরু হওয়া 41তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণে 96 জন প্রশিক্ষণ নেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মব বলা নিয়ে সতর্ক করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শব্দটি ব্যবহারের পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা রয়েছে। আর এই বক্তব্যের কড়া সমালোচনা করে হুমকি আখ্যা দিয়েছেন রাজনীতিকরা। জোর করে বানান। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপ রোববার রাজধানীর সিডাপ মিলনায়তনে এ আয়োজনে অংশ নেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সংলাপে আলোচিত মব প্রসঙ্গ উঠলে পাল্টাপাল্টি বক্তব্যে জড়ান চিফ প্রসিকিউটর সহ বিভিন্ন দলের নেতারা। মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন, মবকে জাস্টিফাইড করবো। ওয়াই? আপনি আইনের শাসন চান, আবার মবকে উস্কান, এটা বাংলাদেশে চলবে না। থ্রেট বা একটা হুমকি দিলেন আমাদেরকে যে সংযত হয়ে কথা বলতে হবে। আমি তাকেও বলতে চাই যে উনিও যেন সংযতভাবে আচরণ করেন। সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছিলেন, মব বলে কিছু নাই, এরা হচ্ছে প্রেশার গ্রুপ। এই জাস্টিফিকেশন দাঁড় করাবার কয়েকদিন পর আমরা দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার, এখন আবার যখন মবের পক্ষে কথা বলতে শুরু করেছেন, আমরা আশঙ্কা করতে পারি যে অচিরেই হয়তো আমাদের ওই রকম আরো কিছু ঘটনা বা দুর্ঘটনা দেখতে হতে পারে। বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় বড় বাধা রাজনৈতিক হস্তক্ষেপ। যখন যে দল সরকারে এসেছে সেই দল বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। বিচারপতিরা যদি নিজেরা স্বাধীন মনে না করে, আইন কানুনের মধ্য দিয়ে আমি যতই তাদেরকে স্বাধীনতা দিই, অনেক সময় স্বাধীনতাটা তারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে হয়তো প্রয়োগ করবে। সংলাপে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সবই করেছে অন্তর্বর্তী সরকার। এটার ফলে কি রুল অফ ল প্রতিষ্ঠিত হবে? নো, রুল অফ ল আরো অনেক একটা সম্প্রসারিত ধারণা, এটা একটা অব্যাহত প্রক্রিয়া, এটা আমাদের কমপক্ষে 5 থেকে 10 বছর লাগবে। তবে পুলিশ সংস্কার নিয়ে নিজের হতাশার কথাও তুলে ধরেন আসিফ নজরুল। যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতা। গ্রুপ বদল করে ভারত গিয়ে ম্যাচ খেলতে আপত্তি আয়ারল্যান্ডের, নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। এবার বাণিজ্যের সংবাদ। এলপি গ্যাস সংকটের অজুহাতে গ্রাহকের পকেট থেকে কেটে নেওয়া হচ্ছে বাড়তি 2,500 কোটি টাকা। নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে 700 থেকে 1,700 টাকারও বেশি, যার দায় বিইআরসি সহ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগুলো এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিনের ছবিতে ফারুক ভে, রবিনের রিপোর্ট। রাজধানীর মগবাজারের বাসিন্দা মাফিয়া বেগম। বাসায় সংযোগ থাকলেও প্রায়ই থাকে না গ্যাস। এতে মাসে 1080 টাকা গ্যাস বিলের পাশাপাশি কিনতে হচ্ছে এলপিজিও। কিন্তু এখন সিলিন্ডারের অস্বাভাবিক দামের কারণে ব্যয় বাড়ছে চক্রবৃদ্ধি হারে। এটাই নেয় 1100 টাকা, তাহলে এইটাই যে আরো ডবল টাকা বাড়ে গেছে, আমরা কোন দিকে যাব?
রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা শামসুন নাহার ও তার প্রতিবেশীদের একই অভিজ্ঞতা। আয় না বাড়লেও পাল্লা দিয়ে ব্যয়ের নতুন নতুন খাত বাড়ায় চিড়ে চ্যাপ্টা অবস্থা মধ্যবিত্তের। আমরা যেখানে 1300, 1200, হাইস্ট 1500, তার উপরে তো আমরা গ্যাস নেই নাই। এখানে 2000-2200 টাকা, আমাদের তো অনেক বেশি হয়ে যাচ্ছে না? আমাদের আয় তো সীমিত, আমাদের বেতন তার বাড়েনি, কেউ দেখার নাই, ইচ্ছা মতো বাড়াইতেছে, দোকান খুলতেছে, টাকা বেশি দিলে সিলিন্ডার দিয়েছে, কম দিলে সিলিন্ডার নাই। সিলিন্ডার নৈরাজ্যে হোটেল রেস্তোরাঁয়ও জ্বালানি ব্যয় বেড়েছে দ্বিগুণ। রাজধানীর হাতিরপুলের ব্যবসায়ী মোহাম্মদ সোহেলের মাত্র এক সপ্তাহেই এলপি গ্যাসের পেছনে বাড়তি ব্যয় 9,000 টাকা। অন্যদেরও ব্যবসা চালাতে হিমশিম অবস্থা। ছোটরা 3,000 বেশি লাগছে, আর বড়রা 6,000 বেশি লাগছে। এই এক সপ্তাহের ভিতরে 9,000 মতো ক্ষতি হয়ে গেছে। আমি তো কোথাও দাম বাড়তেছি না। সামানের ভিতরে তো 1 টাকাও আমাদের প্রফিট আসতেছে না, আর উল্টো আমাদের ঘাটতি দিতেছে। তারপর আমরা সিলিন্ডারটাও ঠিক মতো পাইতেছি না। এখন তো পুরাটাই লসে, কারণ গ্যাসের দামও দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণের চাইতেও বেশি। গত কয়েকদিন ধরেই রাজধানীতে 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়, যা নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1200 টাকা বেশি। আর 35 কেজি এলপিজির জন্য বাড়তি নেওয়া হচ্ছে 1700 টাকা পর্যন্ত। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির তথ্য মতে বাজারে থাকা 5.5 কোটি সিলিন্ডারের মধ্যে বর্তমানে মাসে 2 বার রিফিল হচ্ছে 1.25 কোটি সিলিন্ডার। সে হিসাবে প্রতি সিলিন্ডারে 1000 টাকা বাড়তি নেওয়া হলেও মাসে গ্রাহকের পকেট থেকে লুটে নেওয়া হচ্ছে 2,500 কোটি টাকা। সেখানে ভোক্তা অধিদপ্তর কি করছে? তাদেরও কোনো, তার মানে কি তাহলে গোটা ব্যবস্থা এখন শুধু এলপিজি বাজারই নিয়ন্ত্রণ করছে না, এলপিজি ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করছে, সরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে। কি ভয়াবহ ব্যাপার না? বিশেষজ্ঞরা বলছেন অতি প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটির আমদানি স্বাভাবিক রাখার পাশাপাশি বাজারে বাড়াতে হবে নজরদারি। এলপি গ্যাস নিয়ে নজিরবিহীন নৈরাজ্য চলতে থাকলেও সব পক্ষে এখন নিজেদের দায় এড়ানোর চেষ্টায়। তবে নিরুপায় গ্রাহক এখনও ভোগান্তিতে, কারণ দিন শেষে যে বাড়তি দামের বোঝা বইতে হয় তাদেরই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইজি বাইকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস। মাদারীপুরে ঘটকচরে প্রাণ হারিয়েছেন ইজি বাইকের 4 যাত্রী সহ 7 জন। যানবাহনের বেপরোয়া গতি আর চালকের অসতর্কতায় প্রতিনিয়ত সড়কে ঝরছে প্রাণ। রোববার বিকেলে মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে বাসের নিয়ন্ত্রণ হারান চালক। এক পর্যায়ে সামনে থাকা ইজি বাইককে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে প্রাণ হারান ইজি বাইকের 5 যাত্রী সহ 7 জন, এর মধ্যে 5 জনই নারী। রাস্তাটা অনেক সরু আর পরিবহনের প্রচুর চাপ এই রোডটাই, এই কারণে বিশেষ করে পরিবহনের অনেক বেপরোয়া চালানোর কারণে মেন এই দুর্ঘটনা হওয়ার কারণে। ভ্যান, অটো সব শত শত গাড়ি দৈনিক চলাচল করে, অটো ভ্যান, এই একজন ওভারটেক করতে গেলে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার কারণে সাময়িক বন্ধ থাকে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল। আহতদের নেওয়া হয় সদর হাসপাতালে। ওভার স্পিড ছিল এবং নিয়ম ভঙ্গ করে সে তার রং সাইডে চলে আসে। রং সাইডে এসে একটা অটোকে ধাক্কা দেয়, অটোর মধ্যে যারা ছিল ম্যাক্সিমামই মারা গিয়েছে। এছাড়া ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় 1 জন এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 নারীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জে ভাসমান ড্রামের ভেতর মিলেছে যুবকের লাশ। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের 2য় তলায় অজ্ঞাত 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 6 মাসে ভবনটিতে 5 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পৌর কমিউনিটি সেন্টারটি 2024 সালের 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত ভবনটিতে মাদকসেবী সহ অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ঘটনাটি খতিয়ে দেখতেছি, বিস্তারিত তদন্ত শেষে আপনাদের অবহিত করা হবে। এদিকে আধিপত্য নিয়ে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার আব্দুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার শহীদ মাতুব্বর ও আব্বাস চৌধুরীর বিরোধ ছিল। এরই জেরে মঙ্গলবার 2 পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সহ হাতবোমা বিস্ফোরণ ঘটায়। পরদিন 2 পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় গুরুতর আহত আব্বাস চৌধুরী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালের পানিতে নীল রঙের প্লাস্টিকের একটি ড্রামের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় মোহাম্মদ আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। গ্রিনল্যান্ড অধিগ্রহণের যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ইউরোপের 8 দেশের উপর 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সমঝোতা না হলে আগামী জুন থেকে এই শুল্ক হার বাড়িয়ে 25% করা হবে বলেও জানান ট্রাম্প। এই পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করবে না আয়ারল্যান্ড। সূচি অনুযায়ী গ্রুপ বি থেকেই অংশগ্রহণের নিশ্চয়তা পেয়েছে বলে দাবি ক্রিকেট আয়ারল্যান্ডের। বাংলাদেশের ভেন্যু পরিবর্তন ইস্যুতে এই আয়ারল্যান্ডের জায়গায় সি গ্রুপ থেকে বি গ্রুপে টাইগারদের স্থানান্তরের গুঞ্জন ছিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান। আর শোক নয়, গণতন্ত্রের বিজয় রচনার ডাক। ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সহায়তা দেবে বিএনপি। এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে জামাত। ইসিতে বিএনপির অভিযোগ, ব্যালট পরিবর্তনের তাগিদ। ঢাকায় ভোটার স্থানান্তরে জড়িতদের তালিকা চান মির্জা ফখরুল। এবং একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ জামায়াতের। আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ। প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের সাক্ষাৎ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।